নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে, বাংলা বার্তার স্টুডিওতে রয়েছেন মলয় মুখোপাধ্যায়। সদ্য ডিএ মামলার ইন্টারিম অর্ডার নিয়ে দিল্লি থেকে ফিরেছেন, গতকাল অনেক রাতে ফিরেছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্যামল কুমার মিত্র, তিনি হচ্ছেন কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ, তাঁর সভাপতি। আমরা দুজনকেই আজকে সৌভাগ্যক্রমে স্টুডিওতে পেয়েছি। মাত্র গতকাল দীর্ঘ লড়াইয়ের পর অনেকটা জয় ছিনিয়ে নিয়ে শেষ পর্যন্ত দিল্লি থেকে ফিরেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম, তারাও সঙ্গে এসছেন, সবাই মিলে ফিরেছেন। আজ বড় আনন্দের দিন, আমাদেরও আনন্দের দিন, প্রত্যেকটা বাঙালির আনন্দের দিন যে দীর্ঘদিন ধরে প্রায় 32 মাস ধরে সুপ্রিম কোর্টে একটা ডিএ মামলা নিয়ে ছেলে খেলা করার পর শেষ পর্যন্ত মামলার সেই হিয়ারিংটা হলো, এবং সেই হিয়ারিংয়ের পর শেষ পর্যন্ত হাসি ফুটলো বহু মানুষের। যারা আপনারা এই প্রতিবেদন দেখছেন, যারা রিটায়ার্ড মানুষ, যারা সরকারি কর্মচারী, যারা যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, যে কোনো ভাষাভাষী হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, কিন্তু বড় আনন্দের দিন যে অধিকারটা এই রাজ্যের সরকার কেড়ে নিতে চেয়েছিল সরকারি কর্মচারীদের, সেই জয়টা ছিনিয়ে নিয়ে মলয়বাবুরা ফিরেছেন। অনুরোধ করেছিলাম মলয়বাবুকে আজকে এই স্টুডিওতে আসার জন্য এবং শ্যামলবাবুকে স্টুডিওতে আসার জন্য, তারা সময় বার করে এসেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আজকের এই প্রতিবেদন শুরু যখন করতে যাচ্ছি, ঠিক তার আগে সুপ্রিম কোর্টে অর্ডারটা আপলোডেড হয়ে গেল। সুপ্রিম কোর্টের অর্ডারটা আপলোডেড হয়ে গেল, যে অর্ডারটা জাস্টিস কারোল এর বেঞ্চ গতকাল দিয়েছিলেন, সেটা আপলোডেড হয়েছে এবং সেই আপলোডেড কপিটা আমরা হাতে নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনটা শুরু করছি। আমি প্রথমেই দুজনকে তো ধন্যবাদ জানিয়েছি, কিন্তু আগে শুরুতেই আমি একটু আমার মনে হয়েছে আজকে দিনটাকে একটু সেলিব্রেট অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে মলয়বাবু, পরিচিত মুখ, পরিচিত নাম, কনফেডারেশনের দায়িত্ব নিয়ে টু ম্যান আর্মি নিয়ে একটা লড়াই লড়লেন সুপ্রিম কোর্টের মতো একটা কঠিন জায়গায়। অভিষেক মনু সিংভি থেকে শুরু করে বাঘা বাঘা উকিলদের সামনে দাঁড়িয়ে থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে লড়াই লড়লেন। মাঝপথে যখন কলকাতা হাইকোর্ট স্যাটে একটার পর একটা জয় প্র্যাকটিক্যালি ছিনিয়ে নিয়েছেন, তারপরে মাঝপথে তাদের আইনজীবী আমজাদ আলী চলে গেছেন, তারপরে হতোদ্যম হননি, দুজনেই রিটায়ার করে গেছেন। এটা বলার কথা, দুজনেই সরকারি কর্মচারী হিসেবে রিটায়ার করেছেন। অনায়াসে তাদের স্বাচ্ছন্দ্যের জীবনযাপনটা তারা করতে পারতেন, সেটাকে দূরে সরিয়ে রেখে তারা কিন্তু একটা অন্য জীবন নিয়েছেন, লড়াইয়ের জীবন। সেই লড়াই করতেই দিল্লি গিয়েছেন। আপনাদের অনেকের সাহায্য সহযোগিতা নিয়ে, অনেক প্রতিকূলতার মধ্যে অনেক সমালোচনা করেছেন। আর্থিক প্রতিকূলতা, যে এই ধরনের একটা বড় লড়াই লড়তে গেলে আপনারা জানেন সুপ্রিম কোর্টে গিয়ে এই ধরনের বড় লড়াই লড়তে গেলে কী পরিমাণ অর্থ প্রয়োজন হয়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা কোনো অর্থ এদের কাছ থেকে নেননি, কিন্তু যাওয়া আসা, থাকা খাওয়া, দিনের পর দিন দৌড়নো, 18 দিন 32 মাস, ভাবতে পারেন শুধু সুপ্রিম কোর্টে দৌড়। তার আগে ভাবুন স্যাটের লড়াই, তার আগে ভাবুন হাইকোর্টের লড়াইটা জারি রেখেছিলেন এবং শেষ পর্যন্ত সেই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর জয়টাকে ছিনতাই করে নিয়ে এসছেন। তো আমার মনে হলো আজকের এই প্রতিবেদন শুরুতে আমি সরাসরি মলয়বাবুকে একদম একটু র্যাপিড ফায়ার রাউন্ডের মুখোমুখি ফেলবো, যে প্রশ্নের মাঝামাঝি থাকা যাবে না, কেন আপনি জিতে এসছেন। জয়ী সৈনিকের মুখে যেমন হাসি থাকে, প্রত্যয় থাকে, সেই প্রত্যয় থেকে সরাসরি কিছু উত্তর দিতে হবে আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, আপনাকে বাঁচতে বলা হলে কোনটা বাঁচবেন, নিজের পরিবার না কনফেডারেশন? না, দেখুন, পরিবারকে তো অবশ্যই বাঁচবো, মানে আপনি কনফেডারেশনের আগে পরিবারকে রাখছেন। ধন্যবাদ, বৌদি শুনলে খুশি হবেন। দ্বিতীয়ত, আজকে এই লড়াইয়ের পর, লড়াই জিতে আসার পর ক্লান্তি বেশি লাগছে না আনন্দ বেশি লাগছে? আনন্দ, অবশ্যই আনন্দ। সব ক্লান্তি ধুয়ে মুছে গেছে, মানে একদম 10-এ 10 প্রত্যেকটা প্রশ্নের উত্তরে দিচ্ছেন। বিকাশ ভট্টাচার্য না মনু সিংভি? অবশ্যই বিকাশ ভট্টাচার্য। মানে মনু সিংভির ওপরেও বিকাশ ভট্টাচার্য, সেটাই তো হওয়া উচিত, প্রার্থিত কাঙ্ক্ষিত। সেটা কংগ্রেস না সিপিএম? দেখুন, এটার ক্ষেত্রে যেহেতু না মাঝামাঝি বলছি না, আমি জাতীয়বাদী কর্মী হিসাবে, আমি জাতীয়তাবাদীকে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে কংগ্রেস তো বটেই। হ্যাঁ, মলয়বাবু পরিচিত কংগ্রেসের মুখ, কনফেডারেশন কংগ্রেসেরই সংগঠন, ফলে কংগ্রেসকেই পছন্দ করবেন, কিন্তু কঠিন প্রশ্নের মুখে ফেললাম, তার কারণ বিকাশবাবু, ফেরদৌস শামীম এরা তো বামপন্থী ঘরানার লোক, ফলে একটু হোঁচট খেলেন। এটা 10-এ 9 পাবেন। এরপরেরটা ডিএ না বেসিক, কোনটাকে বেশি পছন্দ করবেন? দেখুন, অবশ্যই ডিএটা, কারণ হ্যাঁ অবশ্যই, মানে বেসিক না হলেও হবে না, বেসিক তো থাকবেই, বেসিক ছাড়া তো ডিএ হয় না। মানে আপনাকে যদি বেসিক হাতছাড়া করতে হয় করবেন ডিএর জন্য? না, ডিএটা বেসিকের উপর তো হবে, সেই কারণে তো বেসিক, মানে ডিএ চাই, এটাতে আপনাকে 10-এ 10ই দিতে হবে। আচ্ছা, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট, কোনটা বেশি পছন্দের যায়? হাইকোর্ট একদম 100% হাইকোর্ট আপনার যে 6টা রায় অল্প সময়ের মধ্যে দিয়েছে, সেটাতে সুপ্রিম কোর্ট দেয়নি। আমরা সুপ্রিম কোর্টের উপর সত্যি কথা বলতে কি মানে আস্থা রাখতে পারিনি। বর্তমানে এখন যে রায়টা পেয়েছি তাতে রাখতে অনেক ধন্যবাদ। এরপর হচ্ছে, আচ্ছা, দুটো তারিখ আপনাকে বাঁচতে বলবো, 2022-এর 20শে মে আর 2025-এর 16ই মে।
কেন বলছি আপনি বুঝতে পারছেন, 2022-এর 20শে মে জাস্টিস হরিশ টন্ডনের বেঞ্চ প্রথম মানে ফাইনালি আপনাদের রায় দিয়েছিল হাইকোর্টে যে আপনাদের এটা অধিকার। আর গতকাল যেটা দিলেন জাস্টিস কারোলের বেঞ্চ যে 25% আগে রিলিজ করুন তারপরে কথা। অবশ্যই 20শে মে 2022, কারণ আমরা ভেবেছিলাম যে ওই দিনই আমাদের ফাইনাল। বুঝেছি আপনি ভিতটাকে গুরুত্ব দিচ্ছেন, ঠিকই। আচ্ছা, আপনাকে যদি বাঁচতে বলো, আপনি শেষ জীবনে চাকরি করেছেন কোথায়? বিকাশ ভবন? বিকাশ ভবন করেছেন। আপনাকে যদি বাঁচতে বলা হয় সোদপুর না বিকাশ ভবন লড়াইয়ের জায়গা হিসেবে? না, বিকাশ ভবন তো বটে। সোদপুরের ব্যাপারটা কি? সোদপুর বাড়ি। হ্যাঁ, বাড়ি, ঠিক। এরপরের এটা হচ্ছে, আপনাকে যদি বাঁচতে বলা হয় কর্মচারী পরিষদ না সংগ্রামী যৌথ মঞ্চ, কোনটাকে আগে রাখবেন? দেখুন, এই দুটোর সঙ্গে আমি মাঝামাঝি চলবে না। না, মাঝামাঝি না, কি বলবো, এটা বলা আমার পক্ষে সম্ভব না। এটাতে 10-এ 0 দিলাম। আচ্ছা, আমি শেষ প্রশ্নই করব, কিন্তু শেষ প্রশ্ন, শেষের আগের প্রশ্ন। আচ্ছা, ধরুন হঠাৎ সুপ্রিম কোর্টে গেলেন, এরপরে 4 আগস্ট আবার ডেট আছে, আপনার সঙ্গে সামনাসামনি দেখা হলো অভিষেক মনু সিংভির, কী বলবেন? অভিষেক মনুর সঙ্গে আমার দেখাও হয়েছে। আমি এর আগে কী বলবেন? আমি বলবো যে আপনি আইন যে এই যে 32 মাস ধরে ডেটটা পিছনোর জন্য কি ধন্যবাদ দেবেন? না, ধন্যবাদ তো অবশ্যই দেবো না, ধন্যবাদ আমি দেখা দেবো না, এমনি আপনার কাজটি হিসাবে পাশ কাটালেন। হ্যাঁ, মানে আপনি উত্তরটা পাশ কাটালেন, এটাই হচ্ছে শেষ প্রশ্ন এবং সর্বোচ্চ প্রশ্ন। সেটা হচ্ছে দর্শকদের জন্য, সামনে যদি ধরুন কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়, আপনাকে মলয় মুখোপাধ্যায় নামটার সঙ্গে তিনি পরিচিত, মুখটার সঙ্গেও পরিচিত, কি বলবেন? আরেকবার বলুন, আমি ব্যাপারটাই বুঝতে পারলাম। মানে সরাসরি ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দেখা, কি বলবেন? হ্যাঁ, দিদি নমস্কার বলবো। শুভনন্দন বলবেন না? শুভনন্দন কি বলেছেন বলে আমি বলবো কেন? ধন্যবাদ। আমি এই প্রতিবেদনের এই পর্বটা আমি এই পর্যায়ে শেষ করেই আমি একটা মৌলিক প্রশ্নে চলে যাচ্ছি। আমি সরাসরি মলয়বাবুর কাছে আজকে বিকেলে এই প্রশ্নটা রাখছি, যে প্রশ্নটা আপনাদের অনেকের মনের প্রশ্ন আমি জানি। কারণ দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, এই লড়াইয়ে অনেকে লড়েছেন, কিন্তু এই লড়াইয়ের ভিতটা শুরু করেছেন কিন্তু কনফেডারেশন, এটা অস্বীকার করা যায় না, এটা আমরা বারবার বলি। অনেক আইনজীবীরা পার্টিসিপেট করেছেন, কলকাতা থেকেই আমরা দেখেছি বিকাশবাবু লড়েছেন, ফিরদৌস শামীম লড়েছেন, বিকাশবাবুর জুনিয়ররা যারা বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, তারাও লড়েছেন, প্রচুর সুপ্রিম কোর্টের নামি দামি আইনজীবীরা লড়েছেন। এবং এই লড়াইটা লড়তে গিয়ে মানে একটা সময় লোকে পালিয়ে যায়, ব্যক্তিগতভাবে পালিয়ে যায়, যে আর পাচ্ছি না। রিটায়ার করেছেন মলয়বাবু কোন সালে? 20 সালে। 2020 সালের পর 5 বছর কে এনার্জি দিয়েছে এই লড়াইটার? দেখুন, ব্যাপারটা কি, যে আমরা বর্তমান সরকার আসার পরে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আমাদেরকে তিনি নিজের বাড়িতে ডেকে নিয়ে মিটিং করেছিল। কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আপনাদের শুধু আমাদের না, মহাকরণ সংগ্রাম কমিটি যে করেছিলাম, আমাদের এই যে আন্দোলনে তিনি উদ্ভূত হয়ে আমাদেরকে ডেকে নিয়ে একটা 16 মানে ওই সময় একটা ধর্মঘট ডাকা হয়েছিল, সেক্ষেত্রে উৎসাহ জেগেছিল বামফ্রন্টের বিরুদ্ধে। আর তাকেই শেষ পর্যন্ত হারিয়ে এলেন। তাকেই হারিয়ে এলাম। তারপরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আমাদের, মানে 3 মাস অন্তর অন্তর মানে মিটিংয়ে বসবে, এইসব মানে মিথ্যের ফুলঝুরি ছিল। আচ্ছা মলয়বাবু, একটা প্রশ্ন করি আমি, আমার হাতে সুপ্রিম কোর্টের রায়টা আপনার কাছ থেকে আমি পেলাম, সেখানে অর্ডারে যে রায়টাতে রয়েছে একটা 6 সপ্তাহের রিপোর্ট রয়েছে, এটা একটু চেঞ্জ হয়েছে। আমরা এতদিন গতকালও আমরা বলেছিলাম যে 4 সপ্তাহের মধ্যে টাকাটা ক্লিয়ার করতে হবে, একটু পরিষ্কার করে দেবেন দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট প্রথমেই কিন্তু বলেছিল 4 সপ্তাহের মধ্যে মিটাতে হবে। দেখবেন আপনি, বিকাশবাবু বলেছে, আমরাও বলেছি, অর্ডারে আছে 6 সপ্তাহ। এবং পরবর্তীকালে হঠাৎ করে মানে শোনা গেল তিনি নাকি 3 মাস। আমরা তখন বেরিয়ে এসেছি পরিষ্কার করে, হয়তো হতে পারে পরবর্তীকালে যেহেতু হরিশ ট্যান্ডন 3 মাস সময় দিয়েছিল, তারা হয়তো ওটার সময় 3 মাস সময় দিয়েছে, সেটাই আবার প্রচারিত হয়ে গেল। 4 আগস্ট পরবর্তী তারিখ, 4 আগস্ট পরবর্তী তারিখ, সেটা অর্ডারে বার করেছিল। সেদিন সুপ্রিম কোর্টে এই 2 ম্যান আর্মি দুজনকেই, শ্যামলবাবু এবং আপনাকেও দেখা। দেখুন, ভগবান করে আমাদের শরীর স্বাস্থ্যটাকে ভালো রেখেছে। বিশ্বাস করুন শর্মাবাবু, যেদিন থেকে আপনার স্যাটে মামলা শুরু হয়েছে সেদিন থেকে গতকাল পর্যন্ত এমন কোনো দিন নেই যে আমরা উপস্থিত থাকিনি। সেটা দেখেছি কলকাতা হাইকোর্ট স্যাটে আমি ফলো আপ করতাম প্রত্যেক দিন, এবং ভগবান করে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রেখেছে। আচ্ছা, টাকার অভাব হয়নি এই লড়াই? টাকার অভাব তো অবশ্যই হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আমাদের কে দিয়েছে, মানে কোনো কালো টাকা আছে নাকি? কোনো কালো টাকা নেই, সবটাই সাদা, একদম সাদা। কারা হেল্প করেছে? আমাদের বিভিন্ন কয়েকটা জেলা আছে, তারা শক্তিশালী জেলা, তারা নিজেরা আবার
অন্য কাছ থেকে নিয়ে এসে আমাদেরকে দিয়েছে। প্রচুর অবসরপ্রাপ্ত কর্মীরা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অবশ্যই দিয়েছে। তাদের কি কৃতজ্ঞতা জানাবেন? অবশ্যই কৃতজ্ঞতা। আজকেও আমি পোস্ট করেছি যে সাধারণ কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ আমাদের পাশে যদি না থাকতো আমরা এত বড় লড়াই আন্দোলন করতে পারতাম না। এটা একদম, এর মধ্যে কোনো কিন্তু নেই। আচ্ছা, এই অবসরপ্রাপ্ত কর্মীরা, মানে কর্মচারীরা, যারা সরকারি কর্মচারী, যারা দুহাত ভরে আপনাদের আশীর্বাদ করেছেন, সবাই হয়তো অর্থ সাহায্য দিতে পারেনি, দুহাত ভরে আশীর্বাদ করেছেন, এই মানুষগুলো যদি আগামী দিনে সংকটে পড়ে, আমি একটা ছোট্ট উদাহরণ আপনার কাছে দিচ্ছি। ধরুন কোনো একজন ভদ্রলোক, মানে যিনি সরকারি কর্মচারী ছিলেন, তিনি মারা গেছেন, ধরুন আমি তর্কের খাতিরে ধরলাম তিনি মারা গেছেন, এবার তাঁর স্ত্রী রয়েছেন, তাঁর স্ত্রীর তো পাওনা হবে টাকাটা, এবার তিনি পাচ্ছেন না কোনো কারণে, তাহলে কি তাঁদের পাশে আপনারা দাঁড়াবেন? দেখুন, আমরা দাঁড়াই। এই পরিপ্রেক্ষিতে আজও আমার কাছে ফোন এসছে, দেখুন বলছে যে আমার বাবা মারা গেছে, মা পেনশন পাচ্ছে, বাবা মারা গেছে অমুক সালে, তাহলে কি এই যে এরিয়ারটা পাবো? আমি তখন জিজ্ঞাসা করলাম কবে মারা গেছে, বললো 15 সাল। আমি বললাম যে তাহলে আপনার বাবা তো 9 থেকে আপ টু 15 সাল পর্যন্ত যে এরিয়ারটা হবে সেই এরিয়ারটা আপনার মা পাবে, কিন্তু মা যেহেতু 23 সাল থেকে আপনার পেনশন পাচ্ছে, স্বাভাবিকভাবে সেই সময় তো এই মামলাটার এফেক্ট হয়নি, তাই তিনি আর পাবেন। আমি মলয়বাবু এখানে আপনাকে একটু একবার থামাচ্ছি এই কারণে যে এইবার যখন সরকার দেখলো যে সরকারি কর্মচারীদের অধিকারটা হরণ করতে পারলাম না, অভিষেক মনু সিংভির মতো নামি দামি অ্যাডভোকেট দাঁড় করিয়ে এত কোটি কোটি টাকা খরচা করে শেষ পর্যন্ত ডিএর এই রায়টাকে আটকাতে পারলাম না, এইবার সরকারের ছলনা, চাতুরি, প্রতারণা একটু অন্য স্টাইল নেবে, এটা আমার নিজের ধারণা। তার কারণে এই স্কুলের শিক্ষকদের সঙ্গে যা হয়েছে আপনি দেখেছেন যে 25,753 জনের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা, তারপর তাদের কথা দেওয়া যে ওয়েবসাইটে আপলোডেড হয়ে যাবে নাম টাম সমস্ত কিছু, যারা যোগ্য অযোগ্য আমরা বাছাই করে দেবো, তারপর তাদের সঙ্গে বসলোই না, এবং রিভিউ পিটিশনের আগে তাদের সঙ্গে বসার কথা ছিল, তাদের সঙ্গে বসলেন না, তারা আবার আন্দোলনে নামতে পারলেন। অর্থাৎ আলটিমেটলি যেন তেন প্রকারণও লোকজনকে ঠকানো একটা সরকারের একটা কালচারে পরিণত হয়েছে। এইবার ধরুন যখন দেখলো যে একটা সরকার দেখলো যে কিছুতেই আমি ডিএটাকে আটকাতে পারলাম না, এইবার তো এই রিটায়ার্ড লোক, ধরুন 80 বছর বয়স হয়ে গেছেন, যে মানুষরা লড়াই করতে পারবে না, তাকে নানানভাবে প্রতারণার ছক কষবে, নবান্নের অর্থ দপ্তর থেকে বসে থেকে করানো হবে, বা ধরুন কেউ মারা গেছেন তার স্ত্রীকে নানান পেপার্স দিয়ে ঝামেলা করানো, মানে আটকানোর চেষ্টা হবে। সেই ব্যাপারটাকে একটু স্পষ্ট করে দেন যে এই লড়াইগুলোতে কিভাবে তারা লড়বেন, কিভাবে সাহস পাবেন, কারণ এইটা আমাকে কিন্তু বারবার ভাবিয়েছে। আমি আপনাকে বলছি এইবার সরকারের নতুন প্রতারণার শুরু হবে, সেই লড়াইটাতে মলয়বাবুরা কীভাবে থাকবেন একটু যদি বলেন। দেখুন, বর্তমানে তো একটা রাজ্যটা নৈরাজ্য চলছে, একদম স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে। সরকারি কর্মচারীরা অনেক সময় বাধ্য হয় কোনো মানুষের প্রতি যদি তারা বলে দেয় যে ধরুন এই যে সাগর থেকে পাহাড়ে বদলি করছে, সেগুলো তো সাধারণ যে ধরুন ডেপুটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এদের ইচ্ছে না থাকলেও তাদের যখন বলে দেয় যে একে কিন্তু ডিটেলমেন্টে পাঠাতে হবে, এই যে বলে দিল তাকে তো করতে হয়। একাধিক আপনারা যারা আন্দোলন করছেন এইসব সাগর থেকে সংকেত চক্রবর্তীকে সম্ভবত কালিম্পংয়ে পাঠানো হয়েছে, সুবীর সাহাকে গ্রুপ ডিতে পাঠানো যায় না, তাকেও নর্থ বেঙ্গলে পাঠানো হয়েছে, এরকম বহু মানুষ আছে সাগরে ফেলে রেখেছে। তারপরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে সব থেকে দূরবর্তী জায়গায় ট্রান্সফার করে। তাহলে এখন এগুলো তো দেখুন মানে মুখ্যমন্ত্রী করছে না, মুখ্যমন্ত্রী নিশ্চয় কাউকে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ চলে আসছে যারা অর্ডারে সই করবে, তাদের যখন বলে দেয় বাধ্য হয় তখন তারা। আমার আপনার কাছে বলার এটা একটা রিকোয়েস্ট রইল, সেটা হচ্ছে ধরুন এই সরকারি কর্মচারী, তাদের পরিবার, যারা বকেয়া পাবেন না, বকেয়া আটকানোর চেষ্টা করবেন, এদের ক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করতে পারেন? কোনো নির্দিষ্ট টেলিফোন নাম্বার দিতে পারেন কি? টেলিফোন তো দেখুন আমাদের যেগুলো সম্ভব, এই যে আপনি অবশ্যই ধরুন এই যে আমাদের ডিএর ব্যাপারে কিভাবে পাবে না পাবে, কতটা পাবে, এই সবগুলো আমরা ফোন নাম্বারটা কি দর্শকরা জানতে পারে একটু বলবেন? 9432338004। একটু আস্তে আরেকবার বলুন। 9432338004। কোন সময়টা ফোন করলে আপনার অসুবিধা হবে না? ব্যাপারটা হলো রাত 9টার পরে করলে পরেই সুবিধা হয়। রাত 9টার পর করলে সুবিধা হয়, মলয়বাবু পরিষ্কার বললেন। আজকে আমি টেকনিক্যাল ডিটেলসে এই পর্বে যাচ্ছি না, আমি টেকনিক্যাল ডিটেলসে নতুন বাংলায় যাব। সেখানে আমি জানতে চাইব মলয়বাবু, শ্যামলবাবুদের কাছে যে আন্ডারটেকিংরা পাবে কি না, স্কুল শিক্ষকরা পাবে কি না, পুরসভা পঞ্চায়েত কর্মীরা পাবে কি না, বা বিভিন্ন ধরনের সরকারি অফিস আছেন যেটা ডাইরেক্ট একদম সরকারি অফিস নয়, তাঁরা পাবেন কি না, পুলিশ কর্মচারীরা পাবেন কি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নতুন বাংলার আজকে সান্ধ্য প্রতিবেদনেই আসবো। কিন্তু আমি এই পর্বটা এখানেই শেষ করছি। মলয়বাবুকে ধন্যবাদ দিয়ে, শ্যামলবাবুকে ধন্যবাদ দিয়ে আপনারা অবশ্যই চোখ রাখবেন নতুন বাংলায়। কিছুক্ষণ বাদেই নতুন বাংলাতে আমরা ডিটেলসটা কারা কী স্টেজে
পেনশন পেতে পারেন। এবং শ্যামলবাবু এখানে বর্ষিয়ান মানুষ আছেন, তিনি কনফেডারেশনের সভাপতি, তাঁর আমি ইন্টারভিউটা নেব সেইখানে। আপাতত আমি এখানে শেষ করছি। মলয়বাবুর নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখছেন। রাত 9টার পর মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক, যারা এই লড়াইটা ছিনিয়ে আনলেন দিল্লি থেকে, মলয়বাবু, শ্যামলবাবুরা, বিকাশবাবু, ফিরদৌসদের সাহায্য নিয়ে, তাঁদের আপনারা টেলিফোন করতে পারেন। এই নির্দিষ্ট নাম্বারটা আপনারা লিখে রাখুন। আপনাদের পরবর্তীকালে ডিএ আটকানোর, ছলনার, প্রতারণার করার কোনো রকম চেষ্টা হলে দয়া করে ওই নির্দিষ্ট ফোন নাম্বারটাতে আপনারা ফোন করবেন, করে তাদের সাহায্যটা নেবেন। তারপর তো আমরাও পাশে আছি। অবশ্যই লড়াইটা জিততে হবে, ফাইনালি জিততে হবে। 4 আগস্টের দিন আমাদের চোখ থাকবে, মলয়বাবুরা সুপ্রিম কোর্টে থাকবেন, আমরা লাইভ স্ট্রিমিং দেখব, তখন আবার নতুন করে প্রতিবেদন করবো। আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই, আপনাদের যখন যদি কোনো রকম ডিএ সংক্রান্ত ব্যাপারে আটকায়, আমাদের বাংলা বার্তার টেলিফোন নাম্বার দেওয়া থাকে, সেখানে ফোন করে জানাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন। সবথেকে আগে মলয় মুখোপাধ্যায়কে ফোনে আপনারা জানাবেন, ফোন নাম্বারটা রইল। আর মলয়বাবুদের এই লড়াইয়ের জন্য আরেকবার বাংলার মনের এই সান্ধ্য প্রতিবেদনে আরেকবার অন্তরের কৃতজ্ঞতা। আমি নিজে সরকারি কর্মচারী নই, আমি অবশ্য এক ধরনের সরকারি কর্মচারী ছিলাম। আমি অভিক সরকার, অরূপ সরকার, আনন্দবাজার সরকার গোষ্ঠীর কর্মচারী ছিলাম 30 বছর। সেটা অবশ্য বেসরকারি সরকারি অফিস, আর ওরা খোদ সরকারি অফিসের কর্মচারী ছিলেন। দুজনেই রিটায়ার করে গেছেন, তারপরেও এই লড়াইটা ছিনিয়ে আনলেন। এটাই আমার মনে হয়েছে ঐতিহাসিক অ্যাচিভমেন্ট। অবশ্যই মাথার উপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা ছিলেন, এবং অবশ্যই আপনারা যারা বিশেষ করে রিটায়ার্ড কর্মচারী, বহু মানুষ চোখের জল দিনের পর দিন মুছেছেন, নীরবে মুছেছেন, বাড়ি থেকে কাঁদতে কাঁদতে আমাদের দপ্তরে ফোন করেছেন, সন্ময়বাবু বেঁচে থাকতে কি এই ডিএ মামলার রায়টা দেখে যাব না। আমি সেদিনকে একটা ঘটনার কথা বলে শেষ করি। একজন ভদ্রমহিলা ফোন করছেন, আমার স্বামী আপনাকে ফোন করতেন, সরকারি কর্মচারী, ডিএ নিয়ে প্রায়ই আপনাকে প্রশ্নমানে জর্জরিত করতেন। উনি জানেন গত সপ্তাহে মারা গেছেন। আমি কোনো উত্তর দিতে পারিনি। আজকের দিনে তাকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা জানিয়ে, এবং অবশ্যই অনন্ত প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, রিটায়ার্ড সরকারি কর্মচারী, যারা অবসরকালীন সন্ধেগুলোতে বসে টিভির দিকে চোখ মেলে তাকিয়ে থাকেন যে শেষ পর্যন্ত রায়টা তো আসবে, তো কিছুই হবে না, যারা বলতেন শেষ পর্যন্ত কিছুটা তো হলো। 25%, এটা 100%-এর লড়াইটা কিন্তু লড়ছেন মলয়বাবু, শ্যামলবাবুরা, তাদের অনেক ধন্যবাদ। আজকের এই প্রতিবেদন শেষ করছি। অবশ্যই টেকনিক্যাল ডিটেলস নিয়ে আবার সন্ধেবেলা আজকে আমরা নতুন বাংলায় ফিরে আসছি।